জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়। সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কি থাকবে, কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কিভাবে এতে ভূমিকা রাখবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে ঘোষণাপত্র করার তারিখ ঘোষণা করতে হবে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কারামুক্তি দেওয়া হতে পারে আজ। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরের দিকে তিনি কারামুক্ত হতে পারেন বলে জানা গেছে। কারা সূত্রে জানা গেছে, আদালত থেকে লুৎফুজ্জামান বাবরের খালাসের নথি এসেছে। আনুষ্ঠানিকভাবে দুপুরের দিকে তাকে কারামুক্তি দেওয়া হবে। প্রায় ১৭ বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন। বান্দরবান শহর ঘেঁষা কয়েকটি গ্রামে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। ওইসব এলাকায় অবকাঠামোগত উন্নয়ন হলেও এখনও ছোঁয়া পায়নি বিদ্যুতের। বিদ্যুৎবিহীন অন্ধকারে জীবনযাপন করছেন কয়েকটি গ্রামের ২০০ পরিবার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, চলতি বছরের শেষ থেকে নতুন প্রকল্প এলে বিদ্যুৎ সংযোগ পাবে এই গ্রামগুলো। বান্দরবান প্রতিনিধি তুহিন হোসেনের রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস কমল। বিগত আওয়ামী লীগ সরকার ২০২২ সালের ২১ মার্চ সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু কথায় আর কাজে বিস্তর ফারাকের অন্যতম উদাহরণ হয়ে আছে বান্দরবান সদর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে কুহালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাকিছড়া লামারপাড়া, মাঝেরপাড়া, বর্তলিপাড়া, বুড়িপাড়া। মারমা ও চাকমা সম্প্রদায়ের ২০০ পরিবার বিদ্যুতের আলো দেখেনি এখনো। বিদ্যুতের আলো না গেলেও শিক্ষার আলো পৌঁছেছে গ্রামগুলোয়, কিন্তু বিদ্যুৎ না থাকায় কৃষি ও শিক্ষা খাতে এর অগ্রগতি নেই বললেই চলে। ফলে বহু বছর ধরে ভূতুড়ে পরিবেশে জীবনযাপন করছেন এই এলাকার মানুষজন। বিদ্যুৎ না থাকার কারণে আমাদেরকে প্রতিনিয়তভাবে কষ্ট করে লেখাপড়া করতে হয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের সমস্যা পড়ে গেছে, যে আমাদের লেখাপড়া করতে পারছেন না। আমাদের এই পাড়া হয়েছে ২০০ বছর পর্যন্ত আমাদের এখানে বসবাস করে থাকে, তবু আমাদের বিদ্যুৎ পায় নাই। সরকারের কাছ থেকে যাতে আমাদের পাড়াতে একটু তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করেন, এটাই আমরা আশা করি। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের কৃষি কার্যক্রম সমস্যা হচ্ছে। আমার জন্ম হওয়ার পর থেকে বিদ্যুৎ দেখা যায় না, তারপর ছেলে মেয়েরাও লেখাপড়ার সমস্যা। গ্রামগুলোয় বিদ্যুৎ সংযোগ থাকলে সবচেয়ে বেশি উপকৃত হবে কৃষি ও শিক্ষা খাতে, মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমি স্থানীয় এলাকাবাসীর সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়ে বিদ্যুৎ অফিসেও আবেদন করেছি, কিন্তু এ পর্যন্ত এখনো পদক্ষেপ নেওয়া হয়নি। অঞ্চলগুলো সার্ভে করা আছে, ২০২৫ সালের শেষ নাগাদ প্রকল্প পাওয়া গেলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে, জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এলাকাটা যেহেতু অনেক বড় এবং সেখানে অনেকগুলো পোল তারের ব্যবস্থা করা প্রয়োজন আছে, তো এতগুলো তার আসলে আমাদের দাপ্তরিকভাবে এই ডিভিশন থেকে করা সম্ভব নয়, বিধায় সেটা প্রকল্প থেকে করা হবে এবং এই বিষয়ে আমাদের প্রকল্পের সার্ভে অবগত করা আছে। পৃথিবী যখন তথ্য ও প্রযুক্তির খাতে চূড়ান্ত সফলতা অর্জন করছে, এমন সময় অন্ধকারে দিন যাপন করছে বান্দরবানের এই গ্রামগুলো। দ্রুত এই গ্রামগুলোয় বিদ্যুৎ সংযোগ বাস্তবায়নে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। শীতের আমেজে জয়পুরহাটে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। মাঝরাত থেকে শুরু করে কুয়াশা ভেজা ভোরের আগে রস ভর্তি মাটির হাঁড়ি গাছ থেকে নামিয়ে টিনের বড়
তাওয়ায় বসিয়ে জাল দিয়ে তৈরি করা হচ্ছে গুড়। তবে কাঁচা রস খাওয়া থেকে সতর্ক করছেন চিকিৎসকরা। প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। প্রতিবছর শীত এলেই দেশের বিভিন্ন জেলায় শুরু হয় খেজুরের রস থেকে গুড় তৈরির ধুম। একই দৃশ্য নজর কাড়ে জয়পুরহাটেও। এখানকার তৈরি গুড়ের মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে কিনতে আসেন ক্রেতারা, আর অনেকেই আসেন খাওয়ার জন্য খেজুরের রস নিতে। তবে কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসের শঙ্কা থাকায় গাছিও ক্রেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের এই চিকিৎসক। অস্বাস্থ্যকর পরিবেশ থেকে খেজুরের রসকে পান করা, আমার মনে হয় খেজুরের রসকে আমরা যদি উত্তরপূর্বে জাল দিয়ে ফুটাই যদি আমরা এই রসকে পান করি, তাহলে ভাইরাসটা নষ্ট হয়ে যায় এবং রোগের প্রকোপ কমে যাবে। দেশের বিভিন্ন জেলা থেকে এখানে অনেক গাছি এসেছেন খেজুরের রস সংগ্রহে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত যেন দম ফেলার সময় নেই তাদের। এরপর টিনের বড় তাওয়ায় রস রেখে 3 থেকে 4 ঘন্টা জাল দিয়ে আরো কয়েকটি প্রক্রিয়া শেষে প্রস্তুত হয় 2 প্রকারের সুস্বাদু গুড়। 2 রকম গুড় হয়, লালিয়া থান 100 টাকা আর 200। আমরা খাদ্য আসছি, কাঁচা করতে ভালোই লাগে, এখন গরিব মানুষ আমারে না করলে চলে না। খেজুরের গাছ লাগাই, এখানে 350 গাছ। রাত 3টার সময় উঠে বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ করে এখানে গুড় তৈরি করি। জয়পুরহাট থেকে আসছি এখানে কুটিবাড়ির বীজ খেজুরের রস খাওয়ার জন্য, এবং এই গুড়টা খুব সুন্দর এবং মানুষ সব সময় সকাল বিকেল আসে নিয়ে যায়। শীতকালে আসলে এটা খেজুরের রস খুবই অন্যতম একটা জিনিস, প্রধান ঐতিহ্য বলতে পারি। জেলার খেজুর গাছের পরিসংখ্যানও চলতি মৌসুমে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রার বিষয়ে জানালেন এই কর্মকর্তা। 15,000 গাছের রস সংগ্রহের জন্য প্রায় 20 থেকে 25টি স্পটে রস সংগ্রহ করে তারা জ্বালায়ে খেজুরের গুড় উৎপাদন করে। এখান থেকে প্রায় 150 মেট্রিক টনের মতো গুড় উৎপাদন হয়, যে গুড় আমাদের জয়পুরহাটের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। প্রকারভেদে প্রতি কেজি গুড় বিক্রি হয় 200 থেকে 400 টাকায়, আর খেজুরের রস বিক্রি হয় 60 টাকা থেকে 100 টাকা কেজি দরে। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। টানা 3 দিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ার পর আজ থেকে তাপমাত্রা আবার কমতে পারে। তবে এ দফায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় আজকের শীতের পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। আপনি জানেন যে গোটা দেশ জুড়েই কিন্তু উপকূলীয় জেলা ভোলাতে নয়, আমি কিন্তু এখন আছি ভোলার একদম প্রাণ কেন্দ্র। আমার পাশেই কিন্তু রয়েছে সদর যে গার্লস স্কুলটি রয়েছে। সকাল থেকে আমি ঘুরে যেমনটা দেখেছি যে শীতের কারণে কিন্তু বিশেষ করে মর্নিং শিফটে যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় তাদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা। কিন্তু তারা স্কুলে যাতায়াত করছেন। এছাড়া ভোলা যে বেরিবাদ এরিয়াগুলি রয়েছে, বেরিবাদ এরিয়াতেও কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ বসবাস করে তাদের অবশ্যই শীতের কারণে একদম নাজেহাল অবস্থায় কিন্তু তারা বসবাস করছেন বলে আমি যেমনটি দেখতে দিচ্ছি। এছাড়া যে পুরাতন মার্কেটগুলি রয়েছে, শীতের কারণে কিন্তু পুরাতন মার্কেটগুলিতে পুরাতন পোশাকের কিন্তু বেচা কিনা ভিড় অনেকটা বেড়ে গিয়েছে। তাছাড়া যে রাস্তার পাশে শীতের কারণে যে সমস্ত অস্বাস্থ্যকর খাবার বিক্রি হয়, তার যে খাবার দোকানগুলোতে কিন্তু অনেকটা ভিড় বেড়ে গিয়েছে, যদিও অন্যান্য দোকানপাটে তেমন একটা ভিড় দেখা যায় না। যার ফলে এই যে দোকানপাটের যে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে কিন্তু হাসপাতালগুলিতে ডায়রিয়া এবং এই শীতের কারণে নিউমোনিয়ার রোগীর অনেকটা চাপ বেড়ে গিয়েছে। হাসপাতালের চিকিৎসকরা আমাকে যেমনটা জানিয়েছিল, এর কারণে কিন্তু রোগী সামাল দিতে অনেকটা কষ্ট হয় বলে আমাকে ভোলার সিভিল সার্জন যেমনটা জানিয়েছিলেন। আজকে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমার কথা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছেন যে এই গত 1 সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা কিন্তু 10 এবং 11, 12 এর মধ্যে কিন্তু তাপমাত্রা ওঠানামা করে বলে আমাকে যেমনটা জানানো হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, জেলায় কিন্তু এই শীতার্ত মানুষের জন্য 14,546টি কম্বল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, যা এই উপকূলীয় জেলায় কিন্তু প্রায় 21 লাখ লোকের বসবাস। তার সেই তুলনায় কিন্তু এই যে প্রায় 15,000 কম্বল একেবারে কম বলে কিন্তু এখানকার সাধারণ মানুষ যেমনটা বলছেন, যার ফলে কিন্তু শীতার্ত অনেক মানুষই শীত বস্ত্র থেকে দর্শক
পরবর্তী সংবাদে গেল নভেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা হয় 7 কোটি টাকার পেঁয়াজের বীজ, যা বৃহত্তর ফরিদপুরের 5 জেলার 10,820 জন চাষির মাঝে দেওয়া হয় বিনামূল্যে। এর মধ্যে মাদারীপুর জেলার 600 কৃষককে দেওয়া হয় এই বীজ। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও পেঁয়াজের কলি নয়, জমিতে গজিয়েছে ঘাস আর লতাপাতা। চাষিদের অভিযোগ, নিম্নমানের বীজ সংগ্রহ করে বিতরণ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে দায়সারা জবাব এর সাথে জড়িত কর্মকর্তাদের। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সূর্য তখনও কুয়াশা ভেদ করে আলো ছড়ায়নি। কাস্তে আর কোদাল হাতে মাঠে কৃষক মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলাইকান্দি গ্রামের মতিয়ার সর্দার। 20% জমিতে রোপণ করেছিলেন সরকারিভাবে দেয়া পেঁয়াজের দানা। বিনামূল্যে পেঁয়াজের বীজ পেলেও চাষাবাদ করতে খরচ হয়েছে আরও 40,000 টাকা। কিন্তু 2 মাসের মাথায় বীজ থেকে কলির বদলে এখনও খালি অবস্থায় পড়ে আছে জমি। তাই বাধ্য হয়ে নতুন করে চাষাবাদ শুরু করতে হয়েছে তাকে। তবে পেঁয়াজের ক্ষতিপূরণের দাবিও করেন তিনি। অনেকদিন যাইতেছে, দানা জ্বালায় না, জ্বালানোর পর এরপর শুনতে পাইলাম যে দানা নাকি নষ্ট দানা দিছে। এই নষ্ট দানা জ্বালাইবে না। এখন আমার তো এই সিজন শেষ, বুনানের যে টাইম, এই টাইমটা শেষ। এখন কোনো জিরাত বুনাইলে জিরাত হইবও না। আর আমি তো এই জমি, এই যে টাকা পয়সাগুলি নষ্ট করলাম, এই টাকা পয়সাগুলি আমার সম্পূর্ণ গেল বৃথা। শুধু মতিয়ার সর্দারই নয়, সদর উপজেলার বড়াইকান্দি গ্রামের বাচ্চু হোসেন, মোশারফ ব্যাপারী, এনায়েত হোসেন সহ জেলার 6 শতাধিক পেঁয়াজ চাষির একই দশা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে দেয়া প্রণোদনার বীজ অঙ্কুরেই নষ্ট ফসলি জমিতে। পেঁয়াজ চাষের জন্য প্রস্তুত রাখা জমিতে এখন অন্য কোনো ফসল বুনতে পারছেন না অনেক কৃষক। ফলে চরম লোকসানের মুখে চাষিরা। জমিতে আমি পেঁয়াজ চাষ করছিলাম এবং সরকার চারা যে দানা দিছিল, সেই দানা আমি এই ক্ষেতের জমিতে রোপণ করছিলাম। এই 5-6টা চাষ দিছি, সেচ দিছি, সার দিছি। একটা জমি করতে অনেক খরচ হয়। এই দানা একটাও গজায়, দেখেন পুরা মাঠ খালি। আমি প্রতি বছর পেঁয়াজের চাষ করি, এবছরও চাষ করছি। আমার এখানে 24 শতক জায়গা আছে। জায়গা আমি প্রচুর পরিমাণে সার দিয়া, এই বেশি করে চাষ দিয়ে এই জামাকাটা বুনাইছি। এই পেঁয়াজের বীজটা আমার এই বছরটা পুরাটাই আমার লস হইল। এমন একটা জায়গায় জমি ট্রাক্টর ঢুকাইতে পারলাম না, মাঝখানে এই খন্দটাই মাইর। এদিকে পেঁয়াজ চাষিদের ক্ষতির কথা স্বীকার করলেন কৃষি বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। কৃষি প্রণোদনা পুনর্বাসন থেকে আমাদেরকে বিএডিসির মাধ্যমে বীজ দেওয়া হয়েছিল। তো সেখান থেকে 600 কেজি বীজ পেয়েছিলাম 600 কৃষকের দেওয়ার জন্য। পাশাপাশি আমরা 10 কেজি ডিএপি, 10 কেজি এমওপি সার তাকে দেওয়া হয়েছে, এই 20 কেজি। তো এখানে যে 600 বীজ পেয়েছিলাম তার মধ্যে বাড়ি পেঁয়াজ এক ছিল 73টি, এটি গজাইছে, এটি ঠিক আছে। আর বাকি 527টি ছিল বাড়ি পেঁয়াজ 4। ভুল পদ্ধতিতে চাষাবাদ করার অজুহাত দিয়ে দায়সারা জবাব দিলেন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের দায়িত্বে থাকা এই কর্মকর্তা। বীজ আমাদের ভালো, এটা অনেক সময় মাঠে যাওয়ার পর সমস্যা হতে পারে। যদি মাঠে আপনার জমি যদি অনেকে চাষি ভাইরা যেমন পেঁয়াজ বীজ 10 থেকে 12 ঘন্টা ভিজে চাষাবাদ করতে হয়, যদি এটা না করে অনেক সময় মাটির এঁটেল যদি 18 থাকে, মাটি যদি ঝুরঝুরি না হয়, সেক্ষেত্রে জার্মিনেশন সমস্যা হতে পারে। এবং অনেক সময় মাটিতে যদি আপনার ফিউজেরিয়াম ভেসার রড, যেটা একটা মারাত্মক রোগ মাটির, সেই রোগ যদি থাকে, সেই কারণে জার্মিনেশন ফল্ট করতে পারে। গোল্ডেন এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান ও চুক্তিবদ্ধ উৎপাদনকারী চাষিদের মাধ্যমে 7 কোটি 20 লাখ টাকায় কেনা হয় বাড়ি 1, বাড়ি 4 ও তাহেরপুরি জাতের এই পেঁয়াজের বীজ। অভিযোগ ওঠায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান কার্যালয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের প্রেস ক্লাবের ফ্যামিলি ডে 2025 অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার পিরোজালি এলাকার রূপসা রিসোর্টে এই ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। ফ্যামিলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যাপক জামাল উদ্দিন সহ অন্যান্যরা।
ঢাকার কেরানীগঞ্জে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সরকারি ইস্পাহানী কলেজ মাঠে অনুষ্ঠিত তারুণ্যের মেলা পরবর্তী এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক রওশন আরা বেগম। অধ্যাপক প্রদীপ কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি ইস্পাহানী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নোমান সহ অনেকে। বিগত সরকারের সাবেক সংসদ সদস্যদের নামে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয় 31টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি খালাস নিতে পারেননি সংশ্লিষ্টরা। এসব গাড়ির সঙ্গে আরও 69টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়িও থাকবে নিলামে। আগামী 21 জানুয়ারি গাড়ি নিলাম সংক্রান্ত দরপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিব হোসেন। তিনি আরও বলেন 31 এমপির গাড়ি সহ সব মিলিয়ে 100টি গাড়ির দর নির্ধারণে শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। দর নির্ধারণ হলে 21 জানুয়ারি নিলামের দরপত্র ছাড়া হবে। এরপর নিলামের নির্ধারিত সময় ঠিক করে নিলামে তোলা হবে এসব গাড়ি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ করেছে চট্টগ্রাম আনোয়ারা 3 নং রায়পুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন। আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী ও হুমায়ুন কবির আনসার সহ অন্যরা। সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের শিক্ষিত ও সুনাগরিক গড়ার প্রত্যয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে এমআরটি ক্লাব। চট্টগ্রাম নগরী চান্দগাঁও একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাইমা সুলতানা ত্রিশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের দেশ বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির, সাংবাদিক মনির চৌধুরী, রায়হান ইসমাইল, এহতেশামুল হক মাহবুব এবং সাদিয়া শাম্মী সহ অন্যরা। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়িতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কাজীহাল ইউনিয়নের রামেশ্বরপুর আদর্শ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। টাঙ্গাইলের ধনবাড়িতে দোকানে বাজার মূল্য তালিকা না থাকায় এক দোকানিকে অর্থদণ্ড প্রদান করেছে ধনবাড়ী উপজেলা প্রশাসন। গতকাল ধনবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইম ইমরান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইম ইমরান জানান, ধনবাড়ির কাঁচা বাজারের একটি দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখায় অপরাধে তাকে 1000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সকল দোকানিকে মূল্য তালিকা টাঙানোর জন্য সচেতন করা হয়। তিনি আরও বলেন, আগামী দিনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসো বাংলাদেশ বদলাই, পৃথিবী বদলাই, এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে শুরু হয়েছে 3 দিন ব্যাপী তরুণের উৎসব।
বুধবার রায়পুর উপজেলা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরান খান এই ব্যতিক্রম ধর্মী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুমন মুন্সী, রায়পুর থানার ওসি তদন্ত মোহাম্মদ শাহিদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও তরুণ সমাজের প্রতিনিধিবৃন্দ। উৎসবে বিভিন্ন ইউনিয়ন থেকে তরুণদের ভাবনা ও চিন্তা চেতনার বিষয়ে বিভিন্ন গ্রুপের অংশগ্রহণের পাশাপাশি পিঠা উৎসব, হস্তশিল্প প্রদর্শনী, কিশোর কিশোরী ক্লাবের নানান প্রোগ্রাম, উদ্যোক্তা প্রদর্শনী, হাত ধোয়া সহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। প্রথম দিনেই উৎসব অনুষ্ঠানে ছিল নানান শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল ও বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শিশু পার্কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার SM মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, দপ্তর সম্পাদক মাসুদ রানা, কুমারখালী শিল্পকলা সাধারণ সম্পাদক KM আলম টমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আসাদুজ্জামান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা তারুণ্যের উৎসব উপলক্ষে প্রশাসন ও ক্রীড়া সংস্থার নানা আয়োজনে তারুণ্যের উৎসব 2025 অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গাবালী উপজেলার প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা শেষে বিজয় দলের হাতে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছোট বাইশদিয়া ইউনিয়ন ও চালিতা বুনিয়াই প্রতিযোগিতা হয়। এতে ছোট বাইশদিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চালিতা বুনিয়া ইউনিয়ন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব সপ্তাহ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, রাঙ্গাবালী থানার ওসি ইনচার্জ ওসি মোহাম্মদ ইমারত, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান ফরাজি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদার সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। সরকারের চলমান কর্মসূচির আওতায় যশোরের বাঘাপাড়াতে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভাতে 11,000 উপকারভোগী পরিবারের মাঝে 5 কেজি চাউল, 2 কেজি ডাউল ও 2 কেজি তৈল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্দপিলা ইউপি চেয়ারম্যান ছবুদুল হোসেন খান, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু সহ উপজেলার বিভিন্ন পরিষদের চেয়ারম্যান ও ট্যাগ অফিসারবৃন্দ। এসো বাংলাদেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য যশোরের বাঘার পাড়াতে 3 দিন ব্যাপী তারুণ্যের উৎসব কর্মসূচি 2025 অনুষ্ঠানের সাংস্কৃতিক সন্ধ্যা, পুরস্কার বিতরণ ও সমাপনী উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের সভাপতিত্বে বুধবার দিন ব্যাপী এ উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল আলম, উপজেলা যুব অফিসার আরব আলী, পিআই ও কর্মকর্তা ইশতিয়াক আহমেদ সহ স্কুল শিক্ষক, উপজেলা দাপ্তরিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এই টিমের যে মেম্বার তার চিত্রাঙ্কনে বাগেরপাড়া সরকারি মহানা রহমান প্রথম শ্রেণী সেকেন্ডারপুর মাধ্যমিক বিদ্যালয় সেমিনারে বাগেরপাড়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাডভোকেট আব্দুর রহমানের নেতৃত্বে, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলস অ্যাডভোকেট শামসুর আরফিনের নেতৃত্বে ও বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদ অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুলের নেতৃত্বে 3টি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছে। এই প্রথম জামাত ইসলামের সমর্থিত বাংলাদেশ লয়ার্স কাউন্সিলস পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র জমা দিয়েছে। এ সময় জামাতের জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, HRD সভাপতি অধ্যাপক জুনায়েদ হাসান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 15টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে 780 জন ভোটার ভোট প্রদান করবে। দিনাজপুরের পার্বতীপুরে অসহায় ছিন্নমূল নিম্ন আয়ের 65 জনের মাঝে জাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল 2023-24 অর্থ বছরের সংগ্রহকৃত 3,71,000 টাকা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার
সুদ্দোহা মডেল মসজিদের ইমাম হাফেজ মাহমুদুল হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের প্রান্তিক কৃষকদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের বুধবার দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির উপজেলা কৃষক দলের সভাপতি সাহানুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলওয়ার মেম্বারের সঞ্চালনায় গ্রামের সাধারণ কৃষাণীদের নানা সমস্যার কথা তুলে ধরে তাদের মতামত গ্রহণ করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা সহ অনেকে উপস্থিত ছিলেন।